আপনি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনি যদি কারো নীরবতার অর্থ না বোঝেন তবে আপনি পরাজিত হবেন। ঠিক যেমনিভাবে বিগত সময়ে কোটি মানুষের নীরবতার ভাষা বোঝার ব্যর্থ হওয়ার কারণে পরাজিত হয়েছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু জমে আছে হাজারো কথা, যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন গুম থেকে ফেরত আসা ব্যক্তিদেরকে নিয়ে যে সংগঠন ভয়েট, সেটির জেনারেল সেক্রেটারি আব্দুল কাইয়ুম মিঠু, যিনি নিজেও একজন ভিকটিম, একজন গুমের শিকার ব্যক্তি। আমরা তার মুখ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া বিগত সময়ে বেশ কিছু নির্যাতন আর হয়রানির কথা। জনাব আব্দুল কাইয়ুম মিঠু, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি শুরুটা করতে চাই যে আপনাকে বিগত সময়ে 2 দফায় মোট 4 বার গুম করা হয়েছে যতদূর আমরা জানি, এবং আপনি এরপরে 3 বছর জেল জীবন অতিবাহিত করেছেন। এর সূত্রপাতটা বা শুরুটা কোথা থেকে হয়েছিল এবং ঠিক কী কারণে আপনাকে গুমের শিকার হতে হয়েছিল? জি আলহামদুলিল্লাহ, আমার গুমের শুরুটা হয় রামপুরা অব দ্য রোড থেকে। আচ্ছা, রামপুরা অব দ্য রোড থেকে আমাকে সাদা পোশাকে বিকেল কি দুপুরের পর আর কি, জুমার জহুরের সালাতের পরে আর কি, এপ্রিল মাসের 2017 সালের এপ্রিল মাসের 10 তারিখ। আচ্ছা, সেম ওই টাইমে অব দ্য রোডের থেকে মধুবন বেকারির একটা বেকারি আছে, ওই সেম ওই বেকারির আশপাশেই আমি কোথাও দাঁড়াইছি, রাস্তা পারাপারের ওপরে আমি আমার শোরুমে যাব আর কি, গুলিস্তানে। ঠিক সেই সময় আমার পিছন থেকে কেউ হাত দিয়ে ইশারা দেয় আর কি, পিছন থেকে হাত দিয়ে বলে তোর ব্যাগ দে। কেন ডাইরেক্ট এই ব্যবহার করে আপনার সাথে? জি। আচ্ছা, আমার হাত দিয়ে আমি পিছনে তাকাই আমি সালাম দিই তাকে। সালাম দেওয়ার সাথে সাথে আমার ব্যাগটা টেনে নেয়, ব্যাগটা দে, তোর হাতের মোবাইলটা দে, সব কিছু আমার কাছ থেকে। একটা বাটন ফোন ছিল আমার হাতে, ওটা টেনে নিয়ে যায়, আর ব্যাগটাও টেনে নিয়ে যায়। ব্যাগটা টেনে যায়, আমি বলছি কী সমস্যা ভাই, আপনি এরকম করতেছেন কেন? তখন সাথে সাথে আমার পিস্তল বের করে ঠেকাই দিছে। এই রাস্তার মধ্যে রামপুরায় প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে রাস্তার মধ্যে, মানুষজন অলরেডি আগে ফাঁকা করে দিছে। আমি কিছুটা অনুভব করছিলাম, আবু সাইদ হোটেল আছে ওইখানে একটা, ঠিক অপোজিটে, ওই হোটেলে আমি দুপুরে খাবার খেয়েছি, রামপুরা বাজারের সাথে। রাইট। খাবার খেয়ে তারপরে সামনে গিয়ে মধুবন বেকারির কোন এক কর্নার থেকে আমি রাস্তা পার হচ্ছিলাম। আপনি কি আগে থেকে কিছু অনুমান করতে পেরেছিলেন? আগে থেকে অনুমান করিনি, আমি নামাজ পড়ে বের হয়ে আসি, জোহরের নামাজ পড়েই বের হয়ে এসে, তো ওখানে আমি তো মার্কেটিং কাজে মূলত এলাকায় ছিলাম, আর আমার বাসা ও কারখানা ওই পিছানি। তো সেই সুবিধার্থে আমার ওখান থেকে বের হয়ে আসি, খাবার খেয়ে 2:30 সে মেবি এরকম বাজে। আমার সাথে আরও 2 জন লোক ছিল, তা সেই 2 জন লোকের অলরেডি আগেই গ্রেপ্তার করছে, মানে আগেই তারা আমার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছে অলরেডি। আচ্ছা, মানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা আপনি জানতেন না? আমি বুঝি নাই, মানে তাদেরকে ওই মধুবন বেকারি, তারা আপনাকে ফলো করছিল আরো? হ্যাঁ, আগে থেকেই ফলো করতেছিল, তবে আমাকে না, আমার সাথে যে 2 জন আছে, মানে টার্গেট কি মূলত ছিল তাদের মধ্যে? রাইট, তাদের ভিতর থেকে একজন লোক ছিল টার্গেট। আচ্ছা, তাকে অলরেডি ধরে পিস্তল ঠেকাই দাঁড় করে রাখছে, আর তার সাথে আরেকজন ছিল। ওই ব্যক্তিকে আমি ওই দিনই তার সাথে দেখছি, বা এর আগে পিছিয়ে তার সাথে আমার পরিচয় ছিল না, বিএসসি ইঞ্জিনিয়ার ছিল উনি। তো ওনাকে একসাথেই ধরে রাখছে, আর আমি এদিকে দাঁড়াই রাস্তা পারাপার হওয়ার অপেক্ষা করতেছি। ঠিক এমন তো এই মুহূর্তে আমার পিছনে এরকম হাত দিয়ে আমাকে পিছনে ফিরায়। তখন আমি তার দিক ফিরেই বলি যে কী সমস্যা ভাই, সালাম দিয়ে বলি কী সমস্যা। আমার কাছে মনে হয়েছে যে হিরোইন্সি কোনো এরকম প্রথমে আমি অনুভব করছি যে তার চেহারা সিভিল ড্রেস, সবই সিভিল ড্রেস, আমি কোনো পোশাক দেখিনি, আর খুব মানুষও দেখিনি। তবে একটা গাড়ি থামানো দেখছি সামনে, একটা আগে সম্ভবত 2টা কি একটাই গাড়ি দেখছি, অত অনেক দিন আগে তো, মানে টোটাল খেয়ালটা নাই, সাদা একটা গাড়ি ছিল আর কি। যখন আমার তাকে জিজ্ঞাসা করি যে কী সমস্যা ভাই, তখন সাথে সাথে আমার হাত থেকে ফোন এবং ব্যাগ, একটা কাঁধে ব্যাগ ছিল আমার, টেনে নেয়, বলছে যে কেন আপনি এগুলো নিচ্ছেন, কোনো কথা বলবি না, কথা বললেই কিন্তু সমস্যা হবে। সামনে আমার একটা ধাক্কা দেয়, আর সাথে সাথে পিস্তলটা বের করে আমার পিস্তলটা ঠেকাই দেয়, যদি কোনো কথা বলো এখানেই শ্যুট করে দেবো। তখন আমি স্বাভাবিকভাবে চুপ হয়ে যাই, ধাক্কায় আমাকে গাড়িতে উঠেই দেয়। গাড়িতে উঠেই আমি দেখি বাকি 2 জন
মানে আপনার সাথে সেই দুইজন হ্যাঁ, আমার ইতিমধ্যে সাথে গাড়িতে যে বসা। দুজন কিছুক্ষণ আগে যাদের সাথে আমি আচ্ছা। দুপুরে খাবার খেয়েছি, জি। সেই দুজনকে আমি গাড়িতে দেখি যে তারা ভিতরে বসা। তা আমাকে তো উঠেই চোখ বাঁধে না, তা উঠে গাড়িতে উঠে আমি বেশ কিছু লোক দেখতে পাই, যাদেরকে তখন ওই মুহূর্তে না চিনলেও পরবর্তীতে আমি চিনতে পেরেছি যে তৎকালীন র্যাব 11-র সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, তারপরে কিছুদিন আগে গ্রেপ্তারকৃত এএসপি মশিউর আচ্ছা। এবং জসিমউদ্দিন, এরপরে ছিল এএসপি শাকিল আহমেদ, যে সবাই বিগত হ্যাঁ, স্বৈরাচারী সরকারের দোষী যারা বলা চলে একেবারে ছিল। এরা ভয়ঙ্কর এক শ্রেণীর লোক ছিল এরা। আচ্ছা। এবং আলেপ সরাসরি আমাকে এই যে ব্যাগ টেনে নিয়ে আমাকে পিস্তল আলোচিত ঠেকায়, SP আলেপ। যে সেই ব্যক্তিটা হলো এসপি আলেফউদ্দিন। আচ্ছা। তিনি আমাকে সরাসরি পিস্তল ঠেকাইয়া গাড়িতে উঠায়। জি। তখন গাড়িতে উঠে যে জিনিসটা দেখতে পাই সেটা হলো ওরা একজনকেই ধরার পরিকল্পনা করে আসছে। আচ্ছা। যার কারণে হ্যান্ডকাপ পরাইছে শুধু একজনকে, আমাকে হ্যান্ডকাপ পরায় নাই। আর ওই পাশে যে আরও একজন ছিল, 3 জন গ্রেপ্তার করছে, তাকেও হ্যান্ডকাপ পরায় নাই। আমাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, আমার মাথাটা নিচে রাখতে বলে, ওর বলে যে কোনো কথা বলবি না, চুপচাপ থাকিস। গাড়ির ভিতরে বসে কিছু কথাবার্তা শুরু করে, তখন আমি কথা বলে উঠি আর কি, ভাই আমাকে তো আপনারা নিয়ে যাচ্ছেন, প্রথম হলো আপনারা কারা? বলছে আমরা প্রশাসন লোক, তোর ভয় নাই। বলছে ভয় নাই, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, চোখ বাঁধছেন, আসলে কারণটা কি, আমার অপরাধটা কি? তাই গেলেই বুঝতে পারবি, জায়গা মতন গেলেই বুঝতে পারবি, এখন কোনো কথা বলিস না। তো আরেকজন যে ভাই, যাকে উদ্দেশ্য করে আসলে এই 3 জনকে গ্রেপ্তার করা, সে তখন সাহস দিচ্ছিল ভিতরে বসে যে ভাই ভয় পায়েন না, আল্লাহ ভরসা, ওরা আমাদেরকে উপরে এখন একটা জুলুম চালাবে। ওই ভাইটা যথেষ্ট নিরীহ, আমি আমার ব্যাকগ্রাউন্ডে ওনাকে যতটা চিনতাম, খুবই অসহায় একটা মানুষ উপকারী, পরোপকারী, মারাত্মক একটা পরোপকারী মানুষ ছিল। তা আমি গাড়িতে বসে লম্বা সময় ঘন্টাখানেক আমার গাড়ি চালায়, গাড়ি চালানোর পরে একটা ইয়েতে উঠায়, একটা বিল্ডিংয়ের ভিতরে, একতলা একটা বিল্ডিংয়ে উঠাই নিয়ে কাপড়টা একটু ওইটা খুলে দিয়ে আর একটা কাপড় বেঁধে দেয়। ইতিমধ্যে আপনার চোখ বেঁধে দিয়েছিল? চোখ ভিতরে বেঁধেছে। মাঝখানে একটা কথা হয়েছে, যে কথাটা আসলে খুব গুরুত্বপূর্ণ গাড়ির ভিতরে। জি। যখন আমাদেরকে সবার চোখ বেঁধে দেয়, তখন তারা উল্লাস করে দুরূদ পড়তেছিল, খুবই উল্লাস করে। আচ্ছা। বলতেছে, একে অপরকে বলতেছে, স্যার আমাদের তো একটা মিলাদের আয়োজন দরকার, আমরা 1 ঢিলে 3 পাখি পেয়েছি। এরপরে কাউকে ফোন দিচ্ছে তারা, ওই মুহূর্তে কাউকে ফোন দিচ্ছে, বলছে স্যার আমরা তো 1 ঢিলে 3 পাখি মারতে পারছি, 1 ঢিলে 3 পাখি পাইছি, কি করবো এখন, সিদ্ধান্ত কি? তখন অপোজিট সাইড থেকে কথা আসতেছে যে এটা ওদেরকে আউটে নিয়ে আসো, ঢাকার আউটে নিয়ে আসো। বলছে স্যার ঢাকার আউটে নিয়ে কি ফেলাই দেবো? মানে তারা আমাদেরকে এক কথায় ক্রস ফায়ার দেওয়ার মতন। ঠিক ওই মুহূর্তে আপনার মনের ভিতরে আমার অবস্থাটা, আমি অলরেডি প্রস্তুতি নিচ্ছি যে আমাকে হয়তো মেরে ফেলবে। আমি ইস্তেগফার করতেছিলাম খুবই, আমি বারবার তাকে জিজ্ঞাসা করতেছিলাম, ভাই আমার অপরাধটা জানাই দেন অত্যন্ত, যে আমার অপরাধটা কি। তখন আমার সাথে তারা কোনো আমার কথার উত্তর দিচ্ছিল না, বারবার বলতেছিল সময় হলে জানতে পারবি। এরপরে কোথায় নিয়ে গেল? এরপরে র্যাব 11-তে নিয়ে যায় আমাকে। আচ্ছা। র্যাব 11-তে একতলা একটা বিল্ডিংয়ে উঠাই আমাকে একটা সেলের ভিতরে রাখে, একটা ছেলের যে শিকগুলো, এই শিকের সাথে দাঁড় করাই বেঁধে দেয়, হ্যান্ডকাপটা হাতটা বাইরের দিকে দিয়ে, ওই বাইরের সাইড দিয়ে আমার হ্যান্ডকাপটা, মানে বসার কোনো সুযোগ না, বসা না, এভাবে দিনকে দিন আমাকে দাঁড় করাই রাখছে। আমার পা ফুলে যেত, তারপরে হাত ফুলে গেছে। আপনি বসারও সুযোগ পেতেন না? বসারও সুযোগ, বসতে দিত না। অথচ আপনি তো তাদের টার্গেট ছিলেন না, আপনি সন্দেহভাজন হিসেবে আপনাকে আমাকে তার সাক্ষী বানাচ্ছিল। আচ্ছা। আমাকে যেমন হোক, আমাকে এবং আরেকটা যে ছেলে, এই দুইজনকে তাকে ক্রস দেবে এই পরিকল্পনা করে আমাকে সাক্ষী বানাচ্ছিল, যাতে আমার সাক্ষীর উপর ভিত্তি করে তাকে মারতে পারে। এরপরে একের পর এক যখন আমার ব্যক্তিগত পরিচয় জানতে পারে, তখন সেইটাকে ভিত্তি করে নানান অপরাধ তারা সাজানো শুরু করে। ওদিনকার রাতে নিয়ে 2 বার, প্রথম দিনই এসার সময় নিয়েই আমাকে প্রচুর অত্যাচার করে। এবং সে অত্যাচারের চিত্রটা যদি বলি আপনাকে, কখনো চেয়ারের সাথে বেঁধে 3টা লাঠি দিয়ে পিটাইছে, আমার যতটুকু আঘাতের ধরনে আর কি। এটা হলো লোহার পাইপ দিয়ে, এটা কাঠের লাঠি দিয়ে, আর
সম্ভবত আমাকে চিকন একটা মানে কিছু একটা লাইটের মতন বা কিছু একটা রাবার জাতীয় দিয়ে পিঠাইছে, আমাকে নিয়েই মার শুরু করছে, আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই। আচ্ছা, একেবারে নিয়েই মার শুরু করছে। মানে ওই দুপুরে নিয়ে গেছে আপনাকে খেতে দিয়েছিল তারা কিছু? দুপুরে না, দুপুরে নিয়ে গিয়ে আমাকে মাগরিব পর্যন্ত, মাগরিবে ওইভাবে দাঁড় করিয়ে রেখেছে। মাগরিব এশার সময় আমাকে মাগরিবের নামাজের পরে নামাজ পড়তে দিছে। ওখানে বাথরুমে ঢুকেই আমি দেখি একটা বাথরুম, মূলত আমাকে যখন প্রথমে ঢুকাই আমি তো মনে করছি যে এমনি এখানে এনে কির জন্য রাখছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চোখটা যখন কাপড়টা বদলাইছে, বলছে এটা তো বাথরুমের জায়গা। বলছে এটাই তোর থাকার জায়গা। অর্থাৎ আপনাকে বাথরুমের মধ্যে রাখা হয়েছিল? ওখানে একটা বাথরুম, আর বাথরুমটা একটু যদিও বড় ছিল, এরপরে এর থেকে একেবারে ছোট বাথরুমে নিয়ে রাখছিল। ছোট 2 ফিট বা 3 ফিটের একটা ওয়াল, ছোট একটা ওয়াল দাঁড় করানো আছে, যেটা প্যান কমোটের পাশে আর কি, কমোটের প্যানে আর কি। আচ্ছা, তো ওইটার সাথে একটা 1/2 লিটারের বোতল দেওয়া থাকতো। ওই 1/2 লিটারের বোতল দিয়েই পানি খাওয়া, ওইটা দিয়েই জরুরত সারা, সব কিছু ওটা দিই। মানে অর্থাৎ টয়লেটও ওইটা দিয়ে সারতে হতো? ওই ট্যাপও ওইখানে একটাই, ওই ট্যাপও একটাই, ওইটা দিয়েই সব। আচ্ছা, তো আপনাকে প্রথম দিন যে নিয়ে গেল, আপনার পরিবারও তো জানে না যে আপনি কোথায়? কেউই জানে না। আপনি তাদেরকে ওখানে যাওয়ার পরে কি প্রশ্ন করেছিলেন যে কি কারণে আনা হয়েছে, বা তারা আপনাকে ওই দিন কোনো জিজ্ঞাসাবাদ কি করেছিল? প্রথম দিন যাওয়ার সারপত্রকে একের পর এক আমি তাদেরকে প্রশ্ন করেই যাচ্ছিলাম। পরিবারের সাথে কথা বলার জন্য বলেছিলেন? আমি পরিবারের সাথে কথা বলাই দিতে বলছি যে আমাকে অত্যন্ত জানাই দেন যে আমি এমন জায়গায় আছি, তোর এত আবেগ দেখান দরকার না, অনেক মায়া হয় পরিবারের জন্য, বয়স কম, শহীদ হয়ে যাবি। আমাকে নিয়ে তখন অত্যাচার করে, নানানভাবে অত্যাচার করে। আমার টোটাল পা থেকে এই কোমর পর্যন্ত অবাস হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ফ্লোরে পা এবং পা বাঁধে রশি দিয়ে, হাত পিছনে হ্যান্ডকাপ দিয়ে, পিছনে হ্যান্ডকাপ লাগাইয়া বা কাপড় দিয়ে চোখ বেঁধে ফ্লোরে শোয়াই দেয় আমাকে। ফ্লোরে শোয়াই দেয় এবং চোর পিটাই যেভাবে একেবারে ওইভাবে এই পাশ থেকে লাঠি দেয়, এইভাবে দিয়ে লাঠি দিয়ে মারতেছে, এলোপাথারি মারছে। এটা কি প্রথম দিনের কথা? এটা আমার প্রথম দিনের কথা, যাতে আমি আতঙ্কগ্রস্ত হয়ে তারা যা বলে আমি তাই স্বীকার করি। তাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন প্রথমে কিছুই ছিল না, এটা মার দিয়ে আমাকে উঠাইয়া চেয়ারে বসায়। আমি যখন একটু স্বাভাবিক হই তখন আমি বলছি পানি খাবো, তখন আমাকে পানি দেয়, তো ওরা একটা বিস্কুটও দেয়। তা আমি একটা বিস্কুটও খাই, আমি একটা বিস্কিট খাই, তখন আবার পানি খাই। এরপর আমাকে জিজ্ঞাসা করে, সেই ব্যক্তিটা যে আমাকে জিজ্ঞাসা করে সে হলো এসপি শাকিল আহমেদ, যে এখনো কর্মরত অবস্থা আছে। আচ্ছা, র্যাবের? জি, র্যাব 11-তে। জি। তো সে আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে কেন আনা হয়েছে তুমি কি বুঝতে পারছো? বলছি না। সেই কারণটা আমি তো শুরু থেকেই জিজ্ঞাসা করতেছি, আপনারা বলেন আমাকে। বলছি এখানে একটা জঙ্গি ইস্যু আছে, তুমি তাদের একজন সদস্য, আমাদের কাছে তথ্য আছে, তোমার কাছে সাথে যারা নিয়ে আসছি তুমি কি জানো, তাকে চিনো তুমি? হ্যাঁ চিনি, তাই সে আমার মহল্লার একজন বড় ভাই, সে বাংলাদেশের অনেক বড় মাপের একজন জঙ্গিদের লিডার, এবং সে রামপুরা এবং বাড্ডায় তার অনেক অস্ত্রশস্ত্র আছে এবং 500 জঙ্গি কর্মী পরিচালনা করে সে। তুমি এইসবের তার ব্যাপারে আমাদেরকে যথেষ্ট এভিডেন্স আছে, তুমি তার একজন একান্ত সহযোদ্ধা। আচ্ছা, আমি তখন আসমান থেকে পড়ছি এরকম একটা অবস্থা। আমি তার প্রত্যেকটা কথা কাউন্টার দিচ্ছিলাম যে এটা অসম্ভব, আপনারা কি বলেন? মানে আপনি জঙ্গি অথচ আপনি নিজেই জানেন না? নিজেই জানি না, এবং যে ব্যক্তি ব্যাপারে বলতেছে সেই ব্যক্তির ব্যাপারেও তো আমি কিছু জানি না, যে এরকম কোনো আচরণই আমি তার মধ্যে দেখিনি। যদিও তার সাথে আমার লম্বা সময় সম্পর্ক না, মাত্র 1 সপ্তাহের একটা সম্পর্ক, ব্যবসায়িক কাজে তার সাথে একটা সম্পর্ক হয়ে ওঠে। আর তার একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় ছিল, সে আওয়ামী লীগেরই সদস্য ছিল, ছাত্রলীগের সদস্য ছিল। কার কথা বলছেন? যে তাকে আমার সাথে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, শুধু সে তবলিগের সাথে নাম বা পরিচয়? নাম হলো অলিউল্লাহ জনি। আচ্ছা, সে তাকে তার এবং তার আরেকটা পরিচয় হয়েছে, সাবেক আইনমন্ত্রী মতিন খসরু, আব্দুল মতিন খসরু ফুফাতো ভাগ্নে। আচ্ছা, প্র্যাকটিক্যালি উনি ইসলামটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করেন, এটাই হচ্ছে ওনার মূল অপরাধ ছিল। আমরা এই জায়গা থেকে আবার আসবো, তার আগে সময় হয়েছে একটি বিরতিতে যাবার।
দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে বিগত সময়ে আসলে একজন মানুষ হঠাৎ করে জঙ্গি হয়ে উঠতো, অথচ নিজেও সে জানতো না যে সে একজন জঙ্গি। শুধুমাত্র সন্দেহের তালিকায় থাকার কারণে একটি মানুষকে দীর্ঘ 4 মাস গুম রাখা হয়েছে, তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এবং এরপরে আরও 3 বছর তার জেল জীবন পার করতে হয়েছে। আমরা সেই কথাগুলোও জানবো। তার আগে যাব ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ভয়েডের জেনারেল সেক্রেটারি আব্দুল কাইয়ুম মিঠু। জনাব মিঠু, আমরা যেই জায়গাতে ছিলাম বিরতিতে যাবার আগে, যে আপনি বলছিলেন যে আপনাকে তুলে নিয়ে যে নির্যাতনের কথা, এই যে জঙ্গি সাজানোর যে কথাটি বলছিলেন, আমরা বিগত সময়ে বিভিন্নভাবেই দেখতাম যে 2 দিন পর পর এই যে বিভিন্ন জায়গাতে জঙ্গি আস্তানা, জঙ্গি নাটকের যে বিষয়গুলি মঞ্চস্থ করা হতো, এর পেছনে আসলে বিগত সরকারের ঠিক কি উদ্দেশ্য ছিল এবং কার বা কাদের মদদে বা কাদের নির্দেশনায় কাজগুলি করা হতো বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য সংক্রান্ত কথা বা প্রশ্ন আর কি। আপনি বিগত কয়েকটা যে ঘটনা ঘটছে 16 সালের প্লাস আতিয়া মহল, হোলি আর্টিজেন, যেগুলোকে কেন্দ্র করে মূলত এত নির্যাতন তারা বাড়াইছে, এটার আসলে রিয়েল কোনো সদস্য আমরা জেলখানা এখন পর্যন্ত পাইনি। এই বাস্তবতা, হ্যাঁ, যেটার বাস্তবতা। এক কথায় বুঝবেন, যে সংগঠন করে সে কিন্তু অবশ্যই কোনো না কোনো একটা স্পেসে বলে যে আমি এই সংগঠনের সদস্য। মানে জেলখানার ভিতরে আসলে ওইরকমই একটা সম্পর্ক। এখানে আমি যখন জেলখানায় ঢুকছি তখন আমার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি হয়তো আর কোনোদিন বের হব না, এটাই হয়তো থাকা লাগতে পারে যদি এই দেশের কোনো পরিবর্তন না আসে। অর্থাৎ যখন গুম হয়েছিলেন? গুম হয়েছি প্লাস জেলেও যখন গেছি, কারণ পরিস্থিতি এরকমই ছিল। জামিন দিচ্ছে না, আমাদের সাক্ষাৎ হইলে সাক্ষাৎ ঠিক মতন দিত না, হয়রানি করতো, পরিবার আসলে মানে বিড়ম্বনায় ভুগত। এইসব অহরহর ঘটনা ছিল। আমরা দেখতে পাইছি অনেকগুলো ঘটনা এরকম। বিশেষ করে একটা তথ্য দিয়েই রাখি, পান্থপথে সাইফুল নামে একটা লোককে হত্যা করা হয়েছে 15ই আগস্টের পূর্বের রাতে 2018 সনে। আমি তখন জেলখানায়। এই যে ছেলেটাকে ওখানে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এক কথায় বোমিং করে সম্ভবত, যে ওখানে আস্তানা এসেছিল বা সেই নানান ঘটনার উপর ভিত্তি করে। এই ছেলেটা 6 মাস গুম ছিল। আচ্ছা, তার মানে 6 মাস গুম রেখে এক একটা দিবসের সময়, এক একটা ঘটনার সময় হাসিনা সরকার 18 সালে এই ঘটনাটা করছিল। অথচ এই ঘটনাগুলো আমরা যত দেখতে পাইছি, যে আমাদের সাথে অনেক ভিকটিমরা ছিল, আমরা কথা বলছি, হয়তো অনেকের সাথে আমরা কথা বলছি, কিন্তু তাদেরকে আর জেলখানায় দেখিনি। অনেকের সাথে পাশাপাশি ছেলে গুম থেকে ফেরত আসার পরে আর জেলে দেখিনি। তারা কোথায়? তাদেরকে বিভিন্ন দিবসের সময় বিভিন্ন মানে এই যে মোদি আসছে এরকম টাইমে একটা উপহার দিয়েছে আর কি। হাসিনা সরকারের একটা প্রধান অ্যাসাইনমেন্ট ছিল এটাই যে ওর যে বিচার ব্যবস্থা এবং এর যে শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থা সবচেয়ে বেশি উপকার হয়েছে, মানে ক্রেডিট নিচ্ছিল তৎকালীন সময় নাস্তিকরা বেশি এবং বামপন্থীরা, যারা আসলে সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষী ছিল, এদেরকে বেশি প্রমোট করত। আর স্বাভাবিকভাবে মুসলিমদের তো একটা হৃদ্রের জায়গা, মানে একেবারে কি বলে, তার প্রাণের জায়গা হলো, তার আদর্শের জায়গাটা হলো ইসলাম। ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে, ইসলাম নিয়ে নানান ধরনের চেষ্টা চালাচ্ছিল, বইয়ের ভিতরে পরিবর্তন আনতেছিল, নানান জায়গায় ইসলাম বিদ্বেষী কার্যক্রম সে বাস্তবায়ন করতেছিল। এই ঘটনার প্রেক্ষিতে যখন দেখা যাচ্ছে যে আলেম সমাজ বা ইসলামপন্থী বা ইসলাম প্র্যাকটিসিং মুসলিম যারা, তারা একটু নানান জায়গা থেকে নানান অবস্থান থেকে কথা বলার চেষ্টা করছে, কোনো একটা পোস্ট করছে তাদের পক্ষে, মানে সরকারের পক্ষে, সেখানে দেখা যায় কোনো একটা ব্যক্তি কমেন্টস করছে। আমরা অনেকের সাথে ভিতরে কথা বলছি, যেমন পাশাপাশি ছেলে, বাথরুম ছেলে ছিলাম যখন, তখন পাশাপাশি কথা বলা যাইতো ফাঁকে ফাঁকে। জিজ্ঞাসা করতাম, ভাই আপনার অপরাধটি কি? বলছে, আমি ভাই এই যে মোদি বিরোধী আন্দোলন 16 সালে হলিউডের জন্য বিষয় নিয়ে একটা পোস্ট করছে, নিউজ হয়েছে, সেখানে আমি লিখছি যে এটা অসম্ভব, কোনো একজন প্র্যাকটিসিং মুসলিম এরকম হত্যা করতে পারে না, শুধু এটাই তার অপরাধ। আমি এটা বিশ্বাস করি না, এটা একটা সাজানো নাটক। তো এই যে যেটা বলছিলাম যে কাদের মদদে বা কার নির্দেশনায়, এটা একটা সত্যটার তথ্য, মানে ছোট্ট একটা তথ্যের ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে কাদের মদদে হয়েছে। আমি যখন গুম ছিলাম, গুমকালীন থাকা অবস্থায় আমার সাথে আরো একজন ব্যক্তি ছিলেন যে আলেম, আমার পাশের ছেলে ছিলেন। আচ্ছা, ঠিক দুপুরবেলা তাকে ডেকে নেয় 3জন লোক, বলছে আপনার সাথে ইন্টেলিজেন্ট পারসন 3জন ব্যক্তি কথা বলবে।
তাকে শায়েক করে ডাকতেছিল খুব সম্মান দিয়ে। তাকে ডেকে নিলেন, আমি তার ইন্টারভিউ রুমের কথাগুলো সবই আমি শুনতে পেয়েছি। পাশের ইন্টারভিউ রুমের পাশে ছিলাম, আমি টর্চারিং রুমের পাশে ছিলাম। তখন তাকে নিয়ে 3টে প্রশ্ন করছে। একটা প্রশ্ন করছে তাকে প্রথমে যে আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কেন, তাকে প্রথম প্রশ্ন বলছে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কেন, গাজাওয়াতের হিন্দ কবে হবে? তখন তিনি বলছেন আমরা ইন্ডিয়ার, কথাটাকে আরেকবার একটু বলবেন। তাকে নিয়ে 3জন লোক প্রশ্ন করছে, তার ভিতরে একজন লোক প্রথমেই তাকে নিয়ে প্রশ্ন করছে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কেন আপনারা। আচ্ছা, তারপরে যে কথাটা বলেছে সে বলছে যে গাজাওয়াতুল হিন্দ কবে হবে শায়েক। আচ্ছা, এই 2টা প্রশ্ন তাকে বলছে। দেখে তখন সে উত্তর দিতেছিল যে আমরা আসলে তো ইন্ডিয়ার বিরুদ্ধে না, ইন্ডিয়ার যে কুচক্র আছে আসলে তারা যে আমাদের দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করতেছিল আমরা মূলত সেটার বিরুদ্ধে, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে হতে যাব। ইন্ডিয়ার শাসক গোষ্ঠী যে অপরাধগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে, আমার দেশের সার্বভৌমত্বের উপর যে ক্ষতি করতে চাচ্ছে সেটার বিরুদ্ধে আমি তার খুব স্পষ্ট ভাষায় তার উত্তরগুলো শুনতেছিলাম। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতেছিলেন যে গাজাতুল হিন্দ তো আল্লাহ প্রদত্ত একটা বিষয়, সেটা যখন হওয়ার সেরকম তখন হবে, এটা আল্লাহ আলম, আমি জানি না। তৃতীয়, এই যে প্রশ্নটা করছে এটা কোনো সন্দেহ নাই যে এটা রয়ের লোক ছিল। আচ্ছা, এই যে লোকটা ছিল সে রয়ের লোক ছিল। এর সাথে আরেকটু কথা সে যোগ ধরে বলছে, তাকে স্পষ্ট করে থ্রেট দিয়ে বলছে। সে বলতেছে আপনি কি জানেন যে আমাদের কথায় শেখ হাসিনা চলে উঠে বসে, এর মানে কি? অর্থাৎ ওই টর্চার সেলে সে একজন কর্মচারী যদি ধরেন, সে একজন সেনা মানে সদস্য হোক, র্যাব সদস্য হোক অথবা পুলিশ সদস্যই হয়, তিনি বলছেন শেখ হাসিনা আমাদের কথায় শেখ হাসিনা ওঠা বসা করে। আপনি কি মানেন এটা? আমরা যদি এখন বলি সে উঠবে বসবে, এর অর্থ কি? সে কি এই কথা শেখ হাসিনার নাম ধরে এভাবে কি বলতে পারে? এই কথা বুঝতে পারছি আপনার কথা, আমরা ক্লিয়ার। এটা আমি যেহেতু সে ওখানে নাম বলে নাই, আমি তো নাম বলতেছি না, কিন্তু এই কথা কোথায় ইঙ্গিত করে এটা আমরা তো স্পষ্ট। দ্বিতীয়বার প্রশ্ন, তারা আরও 2টা প্রশ্ন করে, ইসলামিক বিষয় নিয়ে কিছু প্রশ্ন করে, তাকে হ্যারেস করার চেষ্টা করে, কিন্তু সে খুব চমৎকারভাবে শান্তভাবে উত্তর দিয়েছিল। এরপরে আমাকেই কয়েকদিন 2-3 দিন পরে আমাকে আবার নেয়, আমাকে নিয়ে সেম একই প্রশ্ন করে। এই প্রশ্নটাই করে যে যে তোরা কি এদেশে মানে তোরা কি ইন্ডিয়া দখল করতে চাও? আমাকে বলে তোরা কি ইন্ডিয়া দখল করতে চাও? বলছে আমরা ইন্ডিয়া না, আমরা যদি সুশাসনের জন্য ইন্ডিয়া আমাদের আয়ত্তে চলে আসে তো আমার কোনো সমস্যা নেই। আমি উত্তরটা এই দিয়েছিলাম। তখন বলছে যে এই স্বপ্ন দেখিস না, এই স্বপ্ন তোরা দেখিস না। এবং এর ফলশ্রুতিতে কি আপনার উপরে কি নির্যাতন? আমার উপরে নির্যাতন এক ধাসে চলতেছিল, একটা দিনও বাকি রাখে নাই। আমাকে প্রতিদিন মারতো, প্রতিদিন। আমার প্রত্যেকটা চামড়া উঠে গেছিল, আমার এই আমি বসতে পারতাম না, আমার যদি শুইতেও দিত আমি শুইতে পারতাম না। নির্যাতনের যে মানে তাদের যে নির্যাতনের যে ধারাবাহিকতাটা ছিল, মানে তারা প্রতিদিন ঠিক নির্দিষ্ট কোনো টাইমে কি নির্যাতনটি করত? নির্দিষ্ট টাইমে। নির্যাতনের চিত্রগুলো কেমন ছিল এই কথাগুলো যদি আপনি একটু বলেন। নির্দিষ্ট টাইম ছিল, মাগরিবের পরপর নিত, ঠিক আজান দিত ঠিক এই টাইমেই নিত। নামাজ পড়ার নামাজের টাইম, ওই সময় নামাজ পড়তে দিত না, ওই টাইমটা নিত। কখনো কখনো এশার পরে নিত, আর কখনো কখনো 2টা আড়াইটার পরে নিত, রাত 2টা আড়াইটার পরে। এই 3টে টাইম বেসিক তাদের নির্যাতনের টাইম ছিল। সবচেয়ে মানসিক টর্চারিংটা সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে 24 ঘন্টা একটা জমটুপি পরাই রাখতো, 24টা ঘন্টা। শুধু খাবারের টাইমে ওখানে খুলে দিত 5 মিনিটের জন্য। আমাকে যখন টয়লেট সেলে, সরাসরি একটা টয়লেট সেলে নিয়ে রাখে সেকেন্ড টার্ম, এবং সরাসরি টয়লেট সেলে নিয়ে রাখে, সেখানে গিয়ে আমি দেখি 7 ফিট বাই 3 ফিট একটা রুম, টয়লেট জরাজীর্ণ একেবারে, জরাজীর্ণ বলে দেওয়ালটা একেবারে নোংরা, কোথাও কোথাও দেখছি এরকম দাগ দাগ টানা আছিল দেয়ালে, মানে এর আগে অনেকে এখানে ছিল, কতদিন ছিল এরকম দাগ দাগ টানা ছিল। কখনো কেউ মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা লেখা আছে, এরকম নানান ধরনের কথা লেখা আছে ছিল। তো এরপরে আপনার ওই সেলটাতে একটা সিসি ক্যামেরাও দেওয়া থাকতো, মানে আপনার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হতো, এটা যে সিসি ক্যামেরাও দেওয়া থাকতো। তো ওই সেলে থাকাকালীন অবস্থায় আর কি, যখন আমাকে ওই হ্যান্ডকাপ পরাইয়া উপরে দাঁড় করাই রাখতো, মাঝে মাঝে আমি ডেকে বলতাম যে আমাকে একটু খুলে দেন, বসে সম্ভব না। যেমন আমি একদিন খুবই এত খারাপ লাগতেছিল যে আমি একটু বসতে চাইছিলাম, শুধু যে আমাকে খুলে দেন আমি একটু বসি, কোনো সময় সম্ভব না, দাঁড়াই থাকো। মানে আপনার বসার উপায় ছিল না? বসার উপায় ছিল না, হ্যান্ডকাপটা তো উপরে গ্রিলের সাথে। এই যে অত্যাচারটা,
এটা ছিল সবচেয়ে মর্মান্তিক অত্যাচার, সারাক্ষণ পিটানোর চেয়েও বেশি মর্মান্তিক ছিল এটা। আরো একটা ইন্টারেস্টিং নির্মম অত্যাচারের কথা যদি একটু জানতে চাই, এবং একই সাথে এটাও জানতে চাই যে আপনার পরিবার তো দীর্ঘদিন ধরে হয়তো বা জানেন না আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আপনিও জানতেন না তাদের কথা। পরিবারে তখন কে কে ছিল বা তারা কি অবস্থার মধ্যে দিয়ে গেছে? আমার পরিবারের আমার মা, আমার বাবা, আমার এক ভাই, আমার বোন, আমি সহ 5 জন সদস্য। আমি তখন অবিবাহিত। আমার মা, বাবা এবং আমার বোন, ভাই তারা সবাই ঢাকা শহরে নানান থানায় থানায় আমাকে খুঁজতেছিল। কোথাও থানা একটা জিডিও নেয় না, কেউ কোথাও একটা জিডি নিচ্ছে না, পাগল হয়ে গেছে একেবারে। এইরকম খোঁজাখুঁজি করতেছে। আমার বোন প্রেগনেন্ট ছিল, সে অবস্থায় সে সারা ঢাকা শহরে, সেই খুলনা থেকে ঢাকা শহরে আইসা বারবার খুঁজতে আসতেছিল, এ থানায় সে থানায়। ঢাকা শহরে প্রত্যেকটা থানায় গেছে, কেউ কোনো জিডিও নিচ্ছে না। একটা থানায় শুধু আমার এক চাচা ছিল বরিশাল জেলায় সাব ইন্সপেক্টর, উনি রিকোয়েস্ট করে তার এক বন্ধুর মাধ্যমে রামপুরা থানায় একটা জিডি নেওয়ায়। এই জিডি নেওয়ার কারণে তাকে সাসপেন্ডও করা হয়। সেই মিসিং ডায়েরি বোধহয়, হ্যাঁ মিসিং ডায়েরি, জি। এইটুকুর কারণে তাকে বিভিন্ন বিষয় দিয়ে সাসপেন্ড করা হয়। প্রথমে তাকে এরকমভাবে অনেক অত্যাচারিত হয়েছে। এর ভিতরে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, আমি একদিন বাথরুম ছেড়ে বসে আমার হ্যান্ডকাপ পরানো অবস্থায়, যখন আমি দাঁড়ানো অবস্থায় আমি শুয়ে, হঠাৎ ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি আর কি, ওই মাথা ঠেকাই দিছি, একেবারে নিদ্রায় চলে গেছি আর কীরকম আর কি। এর উপর আমি স্বপ্ন দেখতেছিলাম যে আমার মা, আমার বাবা, আমার বোন র্যাবের বারান্দায় এসে বা র্যাবের ঘেটে এসে পা জড়াই ধরতেছে আর কান্নাকাটি করতেছে যে আমার ছেলেটাকে একটু খোঁজ দেন, আমার ছেলেটা কোথায় একটু বলেন। আমি এটা একেবারে রিয়াল স্বপ্ন দেখতেছি, মনে হচ্ছে আপনি চোখের সামনে দেখছেন। হ্যাঁ আমি স্বপ্ন দেখতেছি এই সময়। এর মধ্যে একজন হঠাৎ করে চলে আসছে, এক র্যাব সদস্য। উনি ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, আর যে গার্ড দিত আর কি, কেউ আমার বিভিন্ন সময় ওনাকে আমাকে সাহস দিত। এবং আমাকে যখন চালান দেয় তখন বলছে, ভাই আপনি বাইসে গেছেন, কত টেনশন করছি আপনার জন্য। সেই ভাইটা ছুটে আসছে, এসে বলছে মিঠুকে। স্বাভাবিকভাবে ওখানে কেউ আমাকে মিঠু নামে ডাকতো না, আমাকে আব্দুল করিম নামে ডাকতো। তখন আমি বলছি, ভাই আমি তো, আপনার পরিবারে কে কে আছে? আমি আমার সদস্যের কথা বললাম। তখন তারা বলে যে আপনার কি আপনার পরিবারের কথা মনে পড়ে? আমি তখন কেঁদে বলছি, ভাই আমার পরিবারে কেউ এখানে আসছে? বলছে হ্যাঁ ভাই এখানে তারা আসছে। আমি বলছি তারা কি পাজরাই ধরছিল আমার মা? বলছে হ্যাঁ, আমি কিন্তু একটু আগে এটা স্বপ্ন দেখছিলাম। বলছে আপনি কিভাবে বললেন? তো বলছে আমার রব আমাকে জানাই দিছে। আমার মা এখনো মেন্টালি ভালো নেই ওই অবস্থার কারণে। সেদিন কে কে এসেছিল আপনার সাথে দেখা করতে? এবং ওই মা, বাবা আর আমার বোন আসছিল। আচ্ছা, ওই র্যাব অফিসেই তারা এসেছিল? র্যাব অফিসে গেটে আসছিল আর কি। আপনাকে কি দেখা করতে দেওয়া হয়েছিল? তারা তথ্য দেয় না, বসে জানি না, তারা বসে জানি না। আমার বোন এই অবস্থায় কয়েকবার রাস্তাঘাটে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার বাবা মাজারে মাজারে ঘুমাইছে আমাকে খুঁজতে এসে। জীবনে সে কোনোদিন কোর্টের বারান্দায় যায় নাই, তাকে নানান জায়গায় দৌড়দৌড়ি করতে হয়েছে, পাগল পারা হয়ে গেছে। আমি আমার বাপকে দেখে চিনতে পারিনি যে কী অবস্থা। টানা প্রথম 1 মাস আমাকে যখন গুম করে আর কি, এই প্রথম 1 মাসের চিত্র। সেকেন্ড 4 মাস আমি যখন জেলে ছিলাম, পরে আমার জামিন হয়। জামিন হওয়ার পরে আমি গেটে যখন আসি তখন এসপি শাকিল আমাকে জেল গেট থেকে তুলে নিয়ে আসে। জামিন হওয়ার পরে আপনি বের হয়েছেন জেল গেট থেকে? জেল গেট থেকে জেলের ভিতরেই অফিস রুমেই বসা ছিল এসপি শাকিল। প্রথমে যে চেকিং রুমে আমার সাথে কথা বলে, তুই বের হয়ে কী করবি, তা তোর কী ইচ্ছা এখন, তুই তো বের হয়ে যাচ্ছিস। সে আমাকে, তা তোরে না বলছিলাম জামিন করাবি না? ওই শাকিল আমাকে বলছিল তুই যদি জামিন করাস তা তোরে গেটেই ক্রস ফায়ার দিয়ে দিতাম, তোকে দেখে গুলি করে মেরে ফেলাম। আমরা এই ফ্যাসিস্টের যারা কর্মকর্তা ছিলেন তাদের সম্পর্কে আরও কিছু তথ্য এবং একই সাথে আপনার সাথে ঘটে যাওয়া আরও কিছু নির্যাতনের কথা জানবো। তার আগে যাব একটি বিরতিতে। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই।
দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুম থেকে ফেরত আসা ব্যক্তিদের নিয়ে যে সংগঠন ভয়েড, সেটির জেনারেল সেক্রেটারি আব্দুল কায়েম মিঠু। বিরতিতে যাবার আগে আপনি যেমনটি বলছিলেন যে আপনাকে ছেড়ে দেয়া হয়েছিল, তার আগে একটু জানতে চাই যে ওখানে আপনি যে ছিলেন, ওখানে তো আরও অনেক মানুষের উপস্থিতি টের পেয়েছেন, ইতিমধ্যে আপনি দু একজনের কথা বলেছেন। সেখানে তাদের প্রতি আসলে কেমন নির্যাতন চালানো হতো, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে যে ছেড়ে দেয়া হলো, এই ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটা কি ছিল, বা আপনাকে তারা কেন ছেড়ে দিল? আমাকে আসলে প্রথমবার তো ছেড়ে দেয় নাই, জেলে দিছে আর কি। আচ্ছা। এটার কারণ ছিল 1 মাস ধরে আমাকে অনেক ট্রাই করছে। ওই যে ব্যক্তি আমার সাথে অলিউল্লাহ জনি, তার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য, আমাকে অনেক চাপ সৃষ্টি করে। আমাকে 20 লাখ টাকা অফারও করে। এটা কে, এসপি শাকিল আহমেদ আমাকে অফার করে। আচ্ছা। এবং এটার সাথে তার বিরুদ্ধে সাক্ষী দিলে আপনাকে 20 লাখ টাকা দেওয়া হবে। 20 লাখ টাকা দিবে। যে সে জঙ্গি ছিল, তার রামপুরা এবং বাড্ডায় অস্ত্রের আছে, ব্যবস্থা আছে, সে এরকম স্টেটমেন্ট দিতে বলে। এটা লিখিত একটা স্টেটমেন্ট আমাকে এসে সামনে দেখায়, পরে শোনায়। 7টা বিয়ে করছে সে ইন্টারন্যাশনাল জঙ্গিদের সাথে পরিচিত, নানান বিষয়ে। সবগুলোই ভিত্তিহীন ছিল। হ্যাঁ, ভিত্তিহীনই, একেবারে টোটালি ভিত্তিহীন। কিন্তু সে তো আমার থেকে কিছু জানতেছে না। সে একটা স্টেটমেন্ট লিখে এনে আমাকে সে চাপ সৃষ্টি করতেছে যে তুমি এটার বিরুদ্ধে লিখলাম। বলছি এটা অসম্ভব। আমি তাকে বলছিলাম যে দেখেন, আমার গায়ে তো একটা ইসলামিক পোশাক দেখছেন, তার মানে আমি ইসলাম প্র্যাকটিস করি। অনার্থক একজনকে বিপদে ফেলাই আমার বাঁচার ইচ্ছা নাই। তখন সে তুই আসল জঙ্গি। আমাকে সাথে আর একটা লোক ছিল ফেরদাউস নামে, সম্ভবত সে মারা গেছে, আমার মামলার আয়ু ছিল সে উঠে বলে যে স্যার দেখছেন ট্রেনিং প্রাপ্ত আসল জঙ্গি। আমি আমার ইমানের দিক থেকে আমি আমার একজনকে অনার্থক না ফাঁসানোর জন্য আমি যখন স্টিল সিদ্ধান্ত নিচ্ছি, সেটা নাকি ট্রেনিংয়ের বিষয়। একে একটা বিষয় ছিল। এবং প্রেস ব্রিফিং করে আমাকে বলতে হবে তার অপরাধ সম্পর্কে, নিজের ভুল স্বীকার করতে হবে, তাহলে আমাকে ছেড়ে দিবে। এগুলা কি আপনাকে মুক্তি দেওয়ার শর্ত ছিল? হ্যাঁ, মুক্তি দেওয়ার শর্ত ছিল। তা আপনি যখন এগুলা স্বীকার করতে অস্বীকৃতি জানালেন, এরপরে নিশ্চয়ই আপনার প্রতি নির্যাতন করা হয়েছে, এবং তাদের সবথেকে অমানবিক নির্যাতন তাদের কোনটা ছিল, যেটি আপনার উপর চালানো হয়েছে এবং অন্যদের ক্ষেত্রে আপনি টের পেয়েছেন? দেখেন, ওরা যেহেতু আমার নির্দিষ্ট কোনো অপরাধ না পাওয়ার কারণে কিছুক্ষণ পরপর একটা অপরাধ তারা সাজাই নিয়ে আসতো এবং সেটাকে উপর ভিত্তি করে নির্যাতনগুলো চালাইতো। আর সবচেয়ে অশ্লীল ভাষায় মা বোনদেরকে নিয়ে গালাগালি করতো। এত বিশ্রী ভাষা গালাগালি করতো যা মুখে আনা সম্ভব না। উলঙ্গ করে পিটাইতো। এসপি শাকিল কথায় কথায় বলতো উলঙ্গ কর। আমাকে উলঙ্গ করা হয়েছে। আমার সাথে আরও কয়েকজনকে, আশপাশে আমি যারা ছিল তাদের অনেককেই উলঙ্গ করা হয়েছে, অনেক আলেমদেরকে উলঙ্গ করে পিটানো হয়েছে। এরপরে উলঙ্গ করে তার জলজ্জাস্থানে শট দেওয়া হয়েছে, ইলেকট্রিক শট দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিক চেয়ারে যে ঘোরানো, এটা অনেকের সাথেই হয়েছে, যদি আমাকে ইলেকট্রিক চেয়ারে ঘোরায় নাই। আর আমার পাশেই একটা লোক ছিল, সে তাকে যখন রিমান্ডে নিয়ে যাবে সেই সময় তাকে ঠিক মাগরিবের পরপর তখন তাকে বলছিল যে এই তুমি রেডি হও। আয়সা তাকে হ্যান্ডকাপটা খুলে দিছে, নেবে। এর ভিতরে বলছে যে আমার একটু জোর প্রসাব করতে হবে। তখন তাকে প্রসাব করতে যখন দেয়, তখন সে আবার আসতে তাদের দেরি হয়। সেই ফাঁকে সে একটু নামাজে দাঁড়িয়ে গেছে। তা সেই ফাঁকে যখন নামাজে দাঁড়া গেছে, তখন সেই মুহূর্তে আবার যখন নিতে আসে, দেখে সে সেজদারত অবস্থায় তাকে লাথি দিয়ে ফালাই, তারপর উঠেই তাকে নিয়ে গেছে। মানে নামাজরত অবস্থায় তাকে লাথি মারছে। বলছে তোর এখানে নামাজ পড়তে বলছি। কতটা অমানবিক হতে পারে, চিন্তা করতে পারে যে আসলে কি ছিল। এটা তো মুসলিম প্রধান দেশ ছিল, কিন্তু আমাদের টোটাল অ্যাটিটিউডগুলো এবং আমাদের নির্যাতনের যে মানে ধরনগুলো ছিল, সেগুলোতে মনে হচ্ছে আমরা অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছি। মানে ওখানে থাকা অবস্থায় সাধারণভাবে টয়লেটে রাখা এটা তো কোনো সভ্য মানুষের কাজ না। কোন একজন মুসলিম তো সে টয়লেটে রাখতে পারে না। হ্যাঁ, আমার অপরাধ থাকলে আপনি আমাকে নির্যাতন করুন, টয়লেটে রাখবেন কেন? প্রথম রাখা হলো টয়লেট। দ্বিতীয়ত সালাত পড়তে পছন্দ করতো না। সালাত পড়া অবস্থায় তারা সংকীর্ণতা দিত আমাদেরকে, বেঁধে দিত। এই সেজদারত অবস্থায় লাথি মারা। আমি মনে মনে বলছিলাম, একটা দোয়া পড়তেছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছিলাম। এই মশিউর উঠে বলে যে তুই কি পড়ছো মনে মনে? আমি বলছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠে কয় দেখছেন স্যার আমাদেরকে শয়তান মনে করে। কি চিন্তা করেন? মানে আমি আউযুবিল্লাহ পড়তেছি, তাতে সে মিন করতেছে আমি তাকে শয়তান মনে করতেছি। এই ছিল তাদের অ্যাটিটিউড। এই মশিউর এবং এসপি শাকিল আহমেদ আমাকে 1 সপ্তাহ পিটায় শুধু একটা শব্দের জন্য, আল্লামা সাইদি রহিমুল্লাহকে ধর্ষক বলানোর জন্য।
আল্লামা সাইদুর রহমুল্লাহ যদি আমার এলাকার আমাকে বলে যে স্যার আমি পিরোজপুরে ডিউটি করছি, এরা ভয়ঙ্কর জঙ্গি, যেহেতু আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম, আমার পরিবার ব্যাকগ্রাউন্ড বেশিরভাগই জামাত ইসলামের সাথে জড়িত, আমার আপন খালু তিনি আব্দুর রাজ্জাক এখন আল্লামা সাইদুর রহমুল্লাহ পক্ষের প্রধান সাক্ষী ছিলেন। এইসব তথ্য যখন তারা শুনতে পায়, আমি তাদেরকে বারবার বলতে চাইছিলাম যে আমি তো একজন জামাত ইসলাম পরিবারের সদস্য, আমরা আসলে এরকম আপনারা যেটা বুঝাইতে চাইতেছেন সেরকম না কিছু, কিন্তু কোনো কথাই কর্ণপাত করে না। এই দীর্ঘ যে সময়টা ধরে আপনি গুম ছিলেন, পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই, আপনি জানেনও না বেঁচে ফিরতে পারবেন কিনা আর কখনো, এই দীর্ঘ সময়টার মধ্যে কি আপনার বিশেষ কোনো স্মৃতি বা উল্লেখযোগ্য কোনো ঘটনার কথা মনে আছে কিনা? নিঃসন্দেহে সবচেয়ে বড় স্মৃতিটা হলো আমি আমার বড় ভাইয়ের সাথে সবচেয়ে যেহেতু একেবারে সেম বয়সী, এক ক্লাসেই পড়ছি, তো তার সাথে তো তুই তেহারি আচরণ স্বাভাবিক, তো এই বয়সে ওঠা বসায় অনেক ভুল ত্রুটি হয়। জি। আমার সবচেয়ে বেশি বেদনাদায়ক হয়েছে যে আমি আমার ভাইয়ের সাথে তো অনেক বেশি অপরাধ করছি, ওঠা বসার সাথে অনেকের সাথে অনেক বিহেভিয়ারের সাথে ভুল থাকে, অনেক কিছুর ভুল থাকে। আমি বেশ কিছু ঋণে হয়ে গেছিলাম, আমি তৎকালীন সময় আমার ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছিল না, ঋণগুলো নিয়ে আমি সবচেয়ে বেশি টেনশন ফিল করছি। আমি এ পর্যন্ত তাদেরকে বলছি যে আমার অনেক ঋণ আছে, আমি ঋণগুলো একটু লিখে দিতে চাই, যেহেতু আমি জানি না আপনারা আমাকে কি করবেন, আমার এই অর্থটা অত্যন্ত পৌঁছানো হয়। এবং আমার ভাইয়ের কাছে আমার মন চাইছে আমি একটু ক্ষমা চাইতে পারতাম যদি। এটা সবচেয়ে বেশি আমাকে আমার বাবার সাথেও হয়েছে। আমার যেহেতু দরিদ্র ফ্যামিলিতে বিলং করা একটা ছেলে আমি, তো অনেক ক্ষেত্রেই বাবার সাথে মায়ের সাথে অনেক সময় অনেক অনৈতিক বা বুচ্চাজ হয়ে গেছে, মানে মনে হয়েছে একটাবার যদি তাদের কাছে ক্ষমা চাইতে পারতাম, কারণ আমি মনে হইতেছে আমি আর তারা ফেরত দেবে না, কারণ প্রতিনিয়ত তাদের আচরণে মনে হয়েছে আমাকে মেরে ফেলবে। এই কিছুক্ষণ আগে এই ফাঁকা ওয়াজ করতে বসে দুজনকে মেরে ফেলাইছি, এরপর তোর পালা। তো শেষ ইচ্ছে কি মেরে ফেলার জন্য যখন নিয়ে যাওয়া হতো এই সময়টা কি আপনি টের পেতেন বা আপনার আশেপাশে ছেলে কাউকে? আমাকেই তো এভাবেই নিয়ে গেছিল রাত 12টার সময়, যেদিন চালান দিয়ে ছেড়ে দেয়া হলো বা আমাকে রাত 12টার সময় আমার গায়ের জামাটা খুলে নেয়, গায়ের জুব্বাটা খুলে নেয়, আমাকে একটা টি শার্ট পরাই দেয়, আর রাত 12টার সময় কোথায় কি নিয়ে যায় তখন তো বুঝতে পারি না, সম্ভবত তখন আপনাকে কিছু বলেও নি? না, বলেও। তখন আপনার মনে অনুভূতিটা কি? তখন আমার মনে হয়েছে আমাকে ক্রুজ দিতে নিয়ে যাচ্ছে, আমাকে ওই দিন রাত্রে বলতেছে তোর শেষ ইচ্ছে কি? তখন আমি বলছিলাম আমার শেষ ইচ্ছে আমাকে যদি আপনারা মেরেই ফেলেন তাহলে আমাকে সেজারত অবস্থায় মেরে ফেলে। এই এসপি শাকিল আহমেদ আমাকে বলে আমি 1000 খুন করার জন্য, তোদেরকে 1000 জঙ্গি হত্যা করার জন্য আমি ওয়াদাবদ্ধ হয়ে এখানে আসছি। এসপি শাকিল আহমেদ আমাকে থ্রেট দিয়ে কথা বলছে, 1000 জঙ্গি হত্যা করার শপথ নিয়ে উনি এখানে এসেছেন, শপথ নিয়ে এখানে আসছেন। এই এসপি শাকিল আহমেদ এখন কোথায় আছেন? এখনো সে কর্মরত অবস্থায় আছেন। আচ্ছা, আমরা এখনো জানি না উনি, তবে কর্মরত অবস্থা আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে অনেক। তো এই লোক আমাকে আল্লামা সাইদুর রহমুল্লাহকে ধর্ষণ বলার জন্য আমাকে অত্যাচার করতেই রয়েছে একাটা, যখন আমাকে নানানভাবে তাকে গালিগালাজ করতেছিল, ধর্ষক, এ নাকি আবার ধর্মগুরু, তখন আমি অজান্তে আমি কেঁদে দিই। তখন আমাকে এই মশিউরা শাকিল বলে ওঠে তোর আম্মাকে কি তুই তার সাথে বিয়ে করাইছো নাকি, বিয়ে দিছো নাকি, তোর আব্বা হয়, এত দরদ কেন তোর? মানে একটা জিনিস সবসময় তো আমরা জানি যে ইসলামপন্থী মানুষদের বা আলেম ওলামাদের প্রতি আমাদের একটা আলাদা সিম্পেথি আছে, সফট কর্নার আছে। তো যেদিন আপনাকে নিয়ে গেল রাত্রে ওই জায়গা থেকে, যে বলছিলেন একটা টি শার্ট পরানো হলো রাত 12টায়, এরপরে কোথায় নিয়ে যাওয়া হলো? ওখানে নিয়ে যায় সম্ভবত রূপগঞ্জ বাস স্ট্যান্ডে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাস স্ট্যান্ডে। জীবনে আমি যাইনি ওখানে। তো ওখানে নিয়ে যায় রাত 12টার সময়, আমি গাড়িতেই বসা, আমার জুব্বা তাদের একজন কর্মী গায়ে দেয়, দিয়ে দেখে আমি তখন ওই যে কোনা থেকে একটু মাথা জায়গায় দেখতে চাই, আমাকে মাথা চাইপে ধরে, আবারও একটু উঠাইছি, উঠানো তখন দিকে এই ধর 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 কইয়া থাবড়াইতেছে, একজন দৌড়ে আসতেছে, দৌড়ে যে আসা ব্যক্তিটা সে আমার পোশাকটা পরা। আচ্ছা, মানে পুরাটাই এটা নাটক ছিল? হ্যাঁ, পুরাই নাটক। এবং সে আমার পোশাকটা পরে দৌড়েই শেষে গাড়িতে ওঠে। আচ্ছা, গাড়িতে উঠেই সে জুব্বাটা খুলে বসে। তখন আমি অবাক হয়ে যাই, কিরে আমার জুব্বা পুরো একটা লোককে ধরে নিয়ে আসছে। তখন দেখি বাইরে বসে কিছু লোকদেরকে ডাইকে বলে, দেখছেন না এরকম একটা জুব্বা পরা, এরকম আমরা একজন জঙ্গিকে ধরছি, এই নাম আপনি সাক্ষী নিতেছিল। অর্থাৎ আপনাকে তারা দৌড়ে ধরেছে, এটি তারা প্রকাশ করেছে? আমি ভিতরে বসা, আমি একটা টি শার্ট পরা ভিতরে বসা।
আরও দুইটা তথ্য এখানে ইন্ট্রোডিউস করি, সেটা হলো হাসিনাকে হাসিনা কারা বানাইলো। এটা যদি আমাদের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলি, তাহলে কিছু ইসলামিক দলই হাসিনাকে হাসিনা বানাইছে। একেবারে নাম ধরেই বলি যদি, সেটা হলো চরমোনাই। আমাদেরকে ভিতরে বসে এই গুম থাকাকালীন অবস্থায় চরমোনাইপন্থী অনেক আলেমরা এসে আমাদেরকে বুঝাইতে আসতো যে তোমরা সঠিক না। কেন তারা বুঝাইতে আসবে? তাহলে আমাকে 10 জন আলেমের নাম লিখতে বলা হয়, কাদের ওয়াজ শুনি আমি, তাদের ভিতরে মুফতি কাজী ইব্রাহিম শাহ হাফিজুল্লাহ থেকে শুরু করে আমি বেশ আমির হামজা, তাদের 10 জনের নাম আমি লিখি। সেই সময় আমি সে নায়েবে আমির ফয়জুল করিমের নামও লিখি। বাস্তবিক আমি সে তেজস্ক্রিয় আলোচনা করতো, শুনতাম। লেখার সাথে সাথে আমাকে এই আলেপুদ্দিন আমাকে উঠতেই একটা থাপ্পড় মারে, 2 জোড়া কানে থাপ্পড় মারে আমাকে, বলছে তার বিরুদ্ধে তার নাম লেখছো কেন, তোরা তার কথা শোনো না। সে হলো জনতার দল, জনতার আলেম, তারা সরকারের পক্ষের আলেম। তারা প্রকাশ্যে বলতেছে সে হলো সরকারের পক্ষের আলেম। এমনকি জেলখানায় পর্যন্ত আমাদেরকে ভিতরে বসে একজন আলেম নির্ধারণ করা থাকে, আর জেলখানায় যাই আমাদেরকে বোঝানোর জন্য প্রতি সপ্তাহে একজন আলেম যাই আমাদেরকে বুঝাইতো আর কি ইসলাম কি। সেটা আলেমরা কারা ছিল? এই আলেমরাই চরমোনাই লোক ছিল। সে পরিচয়ই দিছে আমাদের কাছে, সে পরিচয় দিচ্ছে যে আমি চরমোনাই উপজেলা মসজিদের। আমরা বলতে পারি তারা সরকারের একটা পক্ষ হয়ে কাজ করেছে ওই সময়। অবশ্যই আপনারা জানেন যে এই যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব চরমোনাই হুজুরের তালুই হয়, তাহলে সে তো সরাসরি যাই শাপলা চত্বরে বলছে আমি ইমানের স্পৃহা থেকে এখানে আসছি, আল্লামা সাইদি রহমুল্লাহর ফাঁসি চাইছে। তো এই মানুষগুলো 16 বছর, আমি তো হাসিনার থেকেও বেশি অপরাধী তাদেরকে বলি, কারণ হাসিনা কখনোই ফতোয়া দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সে ফতোয়া চাওয়ার মতন একটা গ্রুপকে সবসময় তার কাছে রাখছে, যাদের থেকে ফতোয়া নিয়ে একেবারে মানে আমাদের উপরে যে নির্যাতনটা চালানো হয়েছে, এই ফতোয়া সহযোগিতা করছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ায় ভালো থাকার জন্য। তারা আল্লাহর বিরুদ্ধে যাইয়া, ইসলামের বিরুদ্ধে যাইয়া এদেশের নিরীহ যারা মানুষ ছিল, নিরীহ ইসলাম প্র্যাকটিসিং মুসলিম যারা ছিল, তাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছে এবং তাদেরকে তার কার্যক্রমে সহযোগিতা করছে। অনেক আলেমকে তারা গ্রেপ্তার করেছে, প্রমাণ আছে। আচ্ছা জনাব মিঠু, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আসলে আলোচনার। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি এই যে 4 মাস গুম ছিলেন, আপনার জীবন থেকে অনেক মূল্যবান সময় অতিবাহিত হয়েছে, আপনার পরিবার খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে, এরপরে আপনি যেটি বললেন যে জেল গেট থেকে আপনাকে আবার গ্রেফতার করা হলো, এই যে আরও 3 বছরের জেল জীবন, আপনার এই যে জীবনের যে ক্ষতিটা হয়েছে, এই জীবন থেকে মূল্যবান সময়গুলো চলে গেছে, এর জন্য আপনি মূলত কাকে বা কাদেরকে দায়ী করতে চান? এবং এই বিষয়গুলো নিয়ে আপনি যেহেতু একটি সংগঠন নিয়ে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা ইতিমধ্যে অভিযোগ কোথায় দায়ের করেছেন, একটু সংক্ষেপে যদি একটু বলেন। এখানে যদি বলি, আমাদের দায়ী একমাত্র এই তৎকালীন সময় তোষমতকারী দালালি করার যে আলেমগুলো ছিল, তাদেরকে আমি প্রথমে 1 নম্বর দায়ী করি। তারা ইসলামকে বিক্রি করছে এবং মাজলুমদের বিরুদ্ধে দাঁড়াইছে। তৎকালীন সময় এত নির্যাতন অত্যাচারের নির্যাতিতদের বিরুদ্ধে তারা দাঁড়াইছে। আর শেখ হাসিনা তো ওভারঅল আমরা 16 বছর দেখেছি যে সে ইন্ডিয়ার সাথে যে কিভাবে নিজেদের দেশকে বিক্রি করে নিজের দেশের নাগরিকের উপর অত্যাচার নির্যাতন চালাইছে। ইন্ডিয়ার প্রেসক্রিপশনেই মূলত হাসিনা সরকার এই আমাদের উপরে যে নির্যাতনগুলো চালাইছে, শুধু ইন্ডিয়ার প্রেসক্রিপশনের উপরে, ইন্ডিয়াকে খুশি করার জন্য। এটা আমরা বরাবরই বলে আসছি এবং বরাবরই বুঝে আসছি যাতে সে কাকে খুশি করতে চায় আসলে। তো সব মিলিয়ে আসলে প্রশাসন তো এখনও সবই ভালো রয়েছে, হাসিনার প্রশাসন এখনও আছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না, খুব অল্প কিছু লোক ছাড়া। বিচার তো এখন আমরা আশা করি, কিন্তু ওই পরিমাণ আশা হয়তো মানে আশা ফুটিয়ে ওঠার মতন বা আশা পরিপূর্ণতা পাওয়ার মতন এখন পর্যন্ত উল্লেখযোগ্যতা ওই জায়গাতে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমি যেহেতু এই সংগঠন নিয়ে কাজ করি, অসংখ্য ভিকটিমদের সাথে আমাদের কথা হয়েছে। প্রায় কি পরিমাণ মানুষকে গুম করা হয়েছে? আমাদের ধারণা মতে 10,000 প্লাস মানুষ গুম হয়েছে, যাদের তথ্য এখনো রাষ্ট্র বা সমাজ বের করতে পারছে না। এর কারণ একটাই, উল্লেখযোগ্য কোনো বিচার না থাকার কারণে তারা প্রকাশ্যে আসতেছে না। আচ্ছা, আরেকটা একটু সংক্ষেপে বলি, সেটা হলো আমি যে বাসায় আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ইনপুটের ব্যবসা ছিল, সেখান থেকে আমার এই আলেপ সরাসরি যাইয়া আমার প্রায় 50 লক্ষ টাকার মালামাল আমার কারখানা থেকে নিয়ে যায়। এটা কে বা কারা? এই র্যাব সদস্যরাই। আচ্ছা,
কোর্ট রিমান্ডে নিয়ে তারপরে আমাকে নিয়ে আমার বাসায় র্যাব গিয়ে সদস্যরা বলতে মানে কে কে ছিল? এসপি আলিফউদ্দিন, সাকিল আহমেদ, মশিউর, এরা 3 জনে ছিল, আচ্ছা। এবং কি জসিমউদ্দিন, এই 4 জন ছিল। সরাসরি আমাকে সাথে নিয়ে আমার বাসা থেকে, আমার কারখানা থেকে জি সব মালামাল নিয়ে আসে, এবং আমার বাসার যে মালিক জি তিনি তৎকালীন সময়ের আইডিবির জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী একজন সেক্রেটারি ছিলেন, ওনাকে পর্যন্ত গালাগালি করেন। খন্দকার মইনুর রহমান, জি। খন্দকার মইনুর রহমানকে প্রচুর ভাষায় গালাগালি করেন, ওনাকে আসার জন্য হুমকি দেন, এবং কি ওনাকেও একদিন গুম রাখা হয় এই কারণে। জি, আমরা বুঝতে পারছি আসলে বিগত সময়ে যা কিছু ঘটেছে, মানবতা বিরোধী অপরাধগুলো যে আসলে ঘটেছে, এই কথাগুলো হয়তো বা আমরা বললে একটি পর্বে আসলে বলে শেষ করা যাবে না। আপনার মতো এমন অসংখ্য মানুষ রয়েছেন যাদের কথা আমরা শুনছি, আমরা শোনার চেষ্টা করছি, জানছি এবং জানানোর চেষ্টা করছি। আজকের মতো আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনি আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সূরা হুদের একটি আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায়। আসুন আমরা অতীতকে ভুলে না যাই, আমরা যেন অহংকারী না হয়ে যাই। একই সাথে আমরা জানতে চাই, জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।